ওকে, তাহলে আজকে আমরা শুরু করব কি আরএনএ থেকে, তাই না? আরএনএ গত ক্লাসে আমরা তিনটা ডেফিনেশন পড়াইছিলাম লাস্ট। সেটা ছিল কি, রেপ্লিকেশন কাকে বলে, ট্রান্সক্রিপশন কাকে বলে, ট্রান্সলোকেশন কাকে বলে, শিখছেন? বলেন তিনটা সংজ্ঞা বলেন। রেপ্লিকেশন কাকে বলে? ডিএনএ থেকে আরেকটি ডিএনএ কপি করা। ট্রান্সক্রিপশন হচ্ছে স্যার ডিএনএ টু আরএনএ, ডিএনএ যে কোনো একটি ফটোকপি অংশ থেকে আরএনএ তৈরি করা। আর ট্রান্সলোকেশন ট্রান্সলোকেশন হচ্ছে স্যার আরএনএ টু প্রোটিন, আরএনএ যে কোনো একটি অংশ দিয়ে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, দেখেন তাহলে সিম্পলি একটা মেকানিজম শুধু আমরা একটু বুঝাই দিচ্ছি, যেটা একটা বায়োকেমিস্ট্রির কি একটা বেসমেন্ট। ঠিক আছে, আরএনএ পড়ানোর আগে দেখেন আমরা সেল এঁকেছিলাম, তাই না? সেলটা কি ছিল এরকম, জাস্ট আমরা বোঝার জন্য জিনিসটা মনে রাখবো, আর কিছুই না। এটা হচ্ছে কি, ধরুন আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আমার রাইবোজোম। তার মানে নিউক্লিয়াস এবং রাইবোজোম কিন্তু কি একসাথে থাকতেছে না, আলাদা একটা অর্গানেলস হিসেবে থাকতেছে। আর নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা লাগানোর সাথে থাকে, ওইটার সাথে কি থাকে, রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রাফ, ওটার সাথে থাকতেছে। আরেকটা কোনটা, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার সাথে থাকতেছে। সরি, স্মুথ না, রাফের সাথে থাকতেছে, আর একটা আলাদা ভাবে থাকতেছে। ওই পাশে লাইটটা দিলে হয়, তাই না? কিছুটা আলাদা। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা, যে একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকতেছে, আরেকটা কি থাকতেছে। তাহলে এটার মূল কাজ কি, প্রোটিন তৈরি করা। কি দিয়ে প্রোটিন তৈরি করবে এটা? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কি দিয়ে প্রোটিন তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড। ধরেন আমরা ধরতেছি অ্যামাইনো অ্যাসিডটা কোথায় আছে, গলজি বডিতে আছে। কোথায়? কারণ গলজি বডিতে সবকিছু কি থাকে, স্টোর থাকে না। তাহলে অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা খাবার খেয়েছি, খাবারের মাধ্যমে কোষে এসেছে, এসে কি গলজি বডিতে স্টোর হয়ে আছে। এখন অ্যামাইনো অ্যাসিড তো আছে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? ধরেন 20 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই শুধু আছে। এখন একটা প্রোটিন তৈরি হবে, ধরেন একটা চুলের প্রোটিন তৈরি হবে, একটা নখের প্রোটিন তৈরি হবে, অথবা মাংস তৈরি হবে, মাংসের একটা প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিনগুলোর সিকোয়েন্স আলাদা হবে না? ঠিক আছে, এই প্রোটিনের সিকোয়েন্সটা কি হবে, এটা রাইবোজোম পাবে কোথায়? এটা রাইবোজোম পাবে নিউক্লিয়াসের ভিতর আমার যে ডিএনএটা আছে। নিউক্লিয়াসের ভিতর আমার যে ডিএনএ আছে, ওই ডিএনএ যে অংশটা কপি হবে, এর ভিতরে কি থাকবে, ধরেন 10টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি একটা প্রোটিন তৈরি। তাহলে এই 10টা অ্যামাইনো অ্যাসিডের নাম কি হবে, এবং ওই অ্যামাইনো অ্যাসিডগুলো কোন কোন পজিশনে থাকবে, তাদের সজ্জা কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কি এই সিকোয়েন্সে থাকবে, নাকি উল্টা সিকোয়েন্সে থাকবে, 10 2 1 এইভাবে থাকবে, অথবা কি এলোমেলো থাকবে? কোনটা কোন সিকোয়েন্সে থাকবে, এটা আসবে কোথা থেকে, ডিএনএর এই সিকোয়েন্স থেকে। তাহলে ডিএনএটা যখন কপি হয়, এই কপিটাকে কি বলে, আরএনএ। তাহলে এইখান থেকে জন্ম শুরু হচ্ছে কি আরএনএ। তার মানে আরএনএ গুলো তৈরি হচ্ছে কোথা থেকে, ডিএনএ থেকে তৈরি হচ্ছে। তার মানে ডিএনএ, আমরা গত ক্লাসে বলছিলাম, ডিএনএ যদি একটা এনসাইক্লোপিডিয়া হয়, অর্থাৎ কি বিশ্বকোষ, তাহলে আরএনএ গুলা কি, তার প্রতি পেজে বিভিন্ন ইনফরমেশন। আরএনএ গুলা হচ্ছে কি, প্রতি পেজের বিভিন্ন ইনফরমেশন। হ্যাঁ, ফটোকপি গুলা। আরএনএ হচ্ছে এক একটা পেজ অথবা কি তার ভিতরের একটা ইনফরমেশন। পুরো পেজ হবে এমন না, যে কোনো একটা ইনফরমেশন। কিসের ইনফরমেশন? প্রোটিন তৈরির ইনফরমেশন। যখন প্রোটিন তৈরি হতে হবে, তখন আরএনএ তৈরি হতে হবে। তাহলে এইটাকে বলা হয় এমআরএনএ। কি বলে? এমআরএনএ। আরএনএ 3 প্রকার, আমরা এইখান থেকে পড়ে আসবো। তাহলে এমআরএনএ হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ। যে মেসেঞ্জার আরএনএতে কি থাকে, ওই মেসেজটা থাকে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি হবে, তৈরি হবে। ওকে, চলে আসুন। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে মেসেঞ্জার আরএনএ কোথা থেকে তৈরি হচ্ছে, একদম ডিএনএ থেকে। ঠিক আছে, ডিএনএ থেকে কি মেসেঞ্জার আরএনএ মানে এমআরএনএ। এখন দেখেন এই এমআরএনএটা কোথায় আছে, নিউক্লিয়াসের ভিতর। বাট প্রোটিন তৈরির তথ্যটা কি কি দিয়ে প্রোটিন তৈরি হবে, মানে রেসিপিটা। আপনি একটা রান্না করবেন, রান্নার একটা রেসিপি থাকবে না, যে কি কি জিনিস আমার ইনগ্রেডিয়েন্ট লাগবে। তাহলে এখানে হচ্ছে প্রোটিন তৈরির ইনগ্রেডিয়েন্টটা। এখন এই প্রোটিন তৈরি করবে কে, রান্না করবে কে? রান্না করবে তো রাইবোজোম, তাই না? রান্না করবে কে, রাইবোজোম। এখন এইটা এমআরএনএ নিউক্লিয়াসের ভিতরে থাকলে তো হবে না, তখন আরেকটা আরএনএ আছে, টিআরএনএ। এই টিআরএনএ কি করবে, ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ এইটাকে ক্যারি করে, ইনফরমেশনটাকে ক্যারি করে রাইবোজোমে আরেকটা আরএনএ আছে, আরআরএনএ।
ঠিক আছে, তাহলে দেখেন মেসেঞ্জার আরএনএটা তৈরি হওয়ার পর ট্রান্সফার আরএনএ সেটাকে ক্যারি করে এনে কাকে দিবে? রাইবোজোমাল আরএনএ কে দিবে। রাইবোজোমাল আরএনএ কি করবে? প্রোটিন তৈরি, মনে করেন এরকম দুইটা মেশিন, ঠিক আছে, এরকম হাজার হাজার কি মেশিন। এখন এই মেশিনটাকে আমরা বলি 30S, এই মেশিনটাকে আমরা বলি 50S। এরকম 30S 50S নামে কি অসংখ্য মেশিন আছে। তাহলে এই মেশিনগুলোতে কি হবে? আরআরএনএ কি করবে? যে আরআরএনএ এখন জানে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে কি তৈরি করার জন্য, এই প্রোটিনটা তৈরি করার জন্য। সে কি করবে? আমাদের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে কি করবে? সাহায্যে এইখান থেকে কি সেই আরএনএ গুলো, অ্যামাইনো অ্যাসিডগুলো এনে এইখানে কিছু অ্যামাইনো অ্যাসিড, এইখানে কিছু অ্যামাইনো অ্যাসিড কি করবে? অ্যাকুমুলেশন করবে। অ্যাকুমুলেশন করার পর এই দুটাকে কি করে দিবে? একত্র করে দিবে। একত্র করে দিলে এখানে কি তৈরি হবে? প্রোটিন তৈরি। এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে হয়তো দুইটা যাবে, এখান থেকে আরো একটা, এখান থেকে দুইটা, এরকম করে কি একটা আলটিমেট প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিনটা তৈরি হচ্ছে কোথায়? মেশিনে, তাই না? তাহলে মেশিনে প্রোটিন তৈরি হবে। এই মেশিনের ভিতরে আপনার ধান ভাঙানোর মেশিন দেখছেন? ওই হোপারটা কি রেডি থাকে, তাই না? হোপারের মধ্যে ধান দিলে শুধু কি একদিকে চাল বের হবে, একদিকে কি কি ভুসি বের হবে, ঠিক আছে? এটা মনে করেন মেশিনটা। মেশিনের ভিতরে কি দিতে হবে? গম যদি দেন তাহলে কি চাল বের হবে? গম দিলে কি বের হবে? আটা বের হবে, তাই না? যদি জব দেন, জবের আটা বের হবে, ঠিক আছে? আমি যা দিব হপারের ভিতরে তাই সে অনুযায়ী কি প্রোটিন বের হবে। আর এটা সিলেকশন করবে কে? এমআরএনএ। এই সিলেকশনটা আসবে কোথা থেকে? ডিএনএ থেকে। কে নিয়ে আসবে? পিআরএনএ নিয়ে আসবে। বুঝি না? রাইবোজোমাল আরএনএ। আর আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যে আরএনএটা রাইবোজোমে থাকে। কারণ কি? আপনি যদি সৌদি আরবিয়ান হন, এখন তাহলে আপনি আরবি ভাষা ভালো বুঝবেন। এখন আরবি ভাষায় যদি কোনো চিঠি আসে, আমার প্রতিষ্ঠানে রেগুলার আরবি ভাষায় চিঠি আসে, তাহলে আমি অবশ্যই আপনাকে এমন একজন লোক রাখবো যে আরবি ভাষা করতে পারে, ঠিক আছে? এখন মনে করেন ডিএনএর ভাষাগুলো আরএনএই করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে একটা আরএনএ সবসময় থাকবে যে পরে কি জানাই দিবে এই জিনিসগুলো কি অ্যাকুমুলেট করো, এই জিনিসগুলো আসবে, প্রোটিন তৈরি হয়ে যাবে। তাহলে পুরো প্রোটিন তৈরির প্রসেসটা শুরু হয় কোথা থেকে? ডিএনএ থেকে। আমি বলছি না, আমাদের শরীরের যাবতীয় কার্যাবলীগুলা কি নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস বলতে কি? নিউক্লিয়াসের মূল উপাদান কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মূল উপাদান কি? ডিএনএ গুলা। ডিএনএর মূল উপাদান জিনগুলা। দেখেন আমাদের সায়েন্স কত ভিতরে চলে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু কি ডিপনেস অফ নলেজ আমাদের এই পর্যন্ত কিছুই হয় না। আমরা যা চোখে দেখি এর বাইরে কিছুই কি বিশ্বাস করতে চাইনি। এখন আমি যদি আপনাকে বলি আমাকে জিন দেখাতে পারবেন, অর্থাৎ ডিএনএর ভিতরে যে জিন আছে, ক্রোমোজোম দেখাতে পারবেন? দেখেন নিউক্লিয়াস বলবো না আমরা, পুরো সেলটাই মাইক্রোস্কোপিক, তাই না? ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে সেল দেখা যায়। সেলের ভিতরে কি আছে? নিউক্লিয়াস। এটা আরো কত ক্ষুদ্র। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ক্রোমোজোম। এটা কত ক্ষুদ্র। নিউক্লিয়াস হ্যাঁ পাবেন, লক্ষ লক্ষ নিউক্লিয়াস পাবেন, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াসটা বোঝাচ্ছে ক্ষুদ্রতম অংশ হিসেবে, প্রধান অংশ হিসেবে। নিউক্লিয়াস কিনে পাওয়া যাবে না। মনে করেন আপনি আলু কিনতেছেন, আলুতে কি আছে? অসংখ্য সেল আছে, সেলের ভিতরে অসংখ্য নিউক্লিয়াস আছে। ডাইরেক্ট নিউক্লিয়াস আপনি ধরবেন কিভাবে? আপনি দেখবেন এটা চোখে? হ্যাঁ, ওইটা কি বলতেছে যে ঝিনুকের ভিতরে কি মুক্তা তৈরির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেয়, ঠিক আছে? এইগুলোকে ওনারা কি নিউক্লিয়াস নামে ডাকতেছে। বাট এই নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস না, ঠিক আছে? নিউক্লিয়াস মানে সেন্ট্রালে অবস্থিত কোনো কি বস্তু। যেমন আমরা যদি কি বলি, বাংলাদেশের কথা বলি, তাহলে ঢাকাটাকে আমরা কি সেন্ট্রাল ধরতে পারি? বাংলাদেশ যদি একটা সেল হতো, ঢাকা কি সেন্ট্রাল অর্গান না? তাহলে ঢাকা কি? ঢাকায় হচ্ছে কি বাংলাদেশের জন্য নিউক্লিয়াস। স্যার তাহলে ব্রেনের জন্য একটা, বডির জন্য আরেকটা। ব্রেনের জন্য যেমন ফোরহেড, ব্রেনের জন্য হচ্ছে কি নিউরন, বডির জন্য হচ্ছে কি ব্রেন। কে কাকে চালনা করতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওটা জানার বিষয় না, মেন কথা আমাদের দেহে প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রোটিন তৈরি হচ্ছে কিভাবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএটাকে বহন করে কি রাইবোজোমে নিয়ে আসা হচ্ছে, রাইবোজোম ওই আরএনএ সিকোয়েন্স অনুযায়ী কি অ্যামাইনো অ্যাসিড কালেক্ট করে ওটা দিয়ে কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করছে। এইটুকু মাথায় থাকতে হবে যে আমাদের প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, বাট প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, ঠিক আছে, ব্লুপ্রিন্টটা আসে কোথা থেকে? ডিএনএ থেকে আসে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আরএনএর অনেকাংশ পড়ে ফেলছি। এখন আরএনএটা আপনারা লিখে ফেলেন। আরএনএ হলো
আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি ছিল? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএটা কি হবে? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এরা প্রোটিন তৈরিতে মূল ভূমিকা পালন করে। আরএনএ তিন প্রকার। আরএনএ তিন প্রকার। নাম্বার 1 এমআরএনএ। এমআরএনএ। নাম্বার 2 টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, বই দেওয়া আছে আপনাদের, দেখেন। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আরেকটা হচ্ছে আরআরএনএ। ম্যাডাম ছোট হাতের হবে। আরএনএ এর পাশে যে এ বি সি ডি যা লিখছেন, এম টি আর, এগুলো সব ছোট হাতের হবে। এই যে এখানে লিখে দিয়েছিলাম আমরা, দেখেন এমআরএনএ, এমটা ছোট হাতের, আরএনএটা বড় হাতের। ওকে, তাহলে আমরা আরএনএ সম্পর্কে, আরআরএনএ, আরেকটা হচ্ছে আরআরএনএ। এখন আমি যদি জিজ্ঞেস করি আরআরএনএ এর কাজ কি, পারবেন না? বলবেন কি যে আরআরএনএ হলো রাইবোজোমাল আরএনএ। এরা রাইবোজোমে থেকে কি তৈরি করে? প্রোটিন তৈরিতে হেল্প করে। যদি বলি টিআরএনএ এর কাজ কি? ট্রান্সফার করে। কোথা থেকে কোথায়? নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আরএনএটাকে কি রাইবোজোমে পৌঁছে দেয়। যদি বলে এমআরএনএটা কি? এমআরএনএটা হচ্ছে সিকোয়েন্স, প্রোটিন তৈরির মূল সিকোয়েন্স বা মেসেজটা, যেটা দিয়ে আমাদের বডিতে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। তার মানে আরএনএ যদি না থাকে, আরএনএ যদি তৈরি না হয়, আলটিমেট কিন্তু আপনার দেহে প্রোটিন তৈরি হবে না। ঠিক আছে, তাহলে প্রোটিন তৈরির পূর্ব শর্ত কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। ওকে, তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, দেখেন বেঁচে থাকার জন্য প্রোটিনটা আবশ্যিক, তাহলে বেঁচে থাকার জন্য কি আরএনএটাও আবশ্যক। গত ক্লাসে আমরা বলছিলাম যে পৃথিবীতে এমন কোনো জীবিত সত্তা নাই যে সত্তার গায়ে কি নিউক্লিক অ্যাসিড নাই, তাই না? তাহলে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে আপনাদের যে নিউক্লিক অ্যাসিড কত ধরনের? দুই ধরনের। কি কি? ডিএনএ আরএনএ, এবং এটাই ভুলে যাবেন ম্যাক্সিমাম কেস। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বলার সাথে সাথে মনে হবে যে নতুন কি যেন বলছে আপনাকে। ঠিক আছে, মাথায় আসবে না যে নিউক্লিক অ্যাসিড পড়ছেন আপনারা। ক্লিয়ার তো? জি বলেন। স্যার এই যে ডিএনএ যে পরীক্ষা করা, আমাকে একটা লোক মারা গেলে 40-50 বছর হয়েছে, এখন তার যে ডিএনএ এটা কিভাবে পরীক্ষা করবে? দেখেন মানে কি তাদের হার্টটি তো মনে মিশে গেছে বা এটাই বলতেছি যে দেখেন আমাদের শরীরের প্রত্যেকটা অংশ, ঠিক আছে, আমাদের শরীরের প্রত্যেকটা অংশ আমাদের নিজস্ব। ঠিক আছে, আমার ডিএনএ ম্যাপিং এর সাথে কখনো আপনার ডিএনএ ম্যাপিং মিলবে না। আমার আঙুলের কি ছাপের সাথে কখনো কারোর আঙুলের ছাপ, আমার জিহ্বার প্রিন্টের সাথে কখনো কারোর জিহ্বার প্রিন্ট কি হবে না, মিলবে না। ঠিক আছে, একই বিষয়, আপনি মরে গেছেন, ঠিক আছে, আপনার সব কিছু নষ্ট হয়ে গেছে। যদি আপনার হাড়ের একটা কোনাও থাকে, তাহলে ওই কোনাটা একসময় ছেড়েছিল না। ঠিক আছে, কার্বন 12 পরমাণুর একটা আছে, আমরা বলি না যে জীবাশ্ম জ্বালানিগুলা 4000 বছর আগে, 5000 বছর আগে। ঠিক আছে, এটা টেস্ট করে আমরা বলতেছি কি, কিভাবে টেস্ট করতেছে? কার্বন 12 একটা রেডিও একটি পরমাণু আছে। ঠিক আছে, এই রেডিও একটি পরমাণু দিয়ে কি বয়স জানা যায় কোনো জীবের, যে কি পরিমাণ ক্ষয় হয়েছে কার্বনটা। কারণ আমাদের শরীরে কিন্তু কি কার্বন আছে না, কারণ আমরা জৈব যৌগই তো বেশি আমাদের শরীরে, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে বেশি জিনিস তৈরি। তাহলে কার্বনটা কি পরিমাণ, কত পুরাতন, কতদিন থেকে ক্ষয় হয়েছে, কি পরিমাণ, এটা দেখি আপনার বয়স, আপনার অবস্থান, সব কিছু কি ওরা বলতে পারবে। ঠিক আছে, আপনি জুরাসিক পার্ক সিনেমা দেখছেন?
কয়েকদিন আগে চারশো জুরাসিক বছর পার্ক। আগের এক প্রাণী বিলুপ্ত পেয়ে গেছে। 400 বছর আগে। আগে বলেন জুরাসিক পার্ক সিনেমা দেখছেন কিনা? ডাইনোসরের? একদম প্রথম থেকে দেখছেন না লাস্টে দিকে দেখছেন? কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি করে এদের, পায় কিভাবে, পায় কই এদেরকে? মাটির থেকে আর না মাটির থেকে হাত মশা, ঠিক আছে, দেখাইছে যে একটা মশা একটা ডাইনোসরের কামড় দেয়, কামড় দেওয়ার পর একটা গাছের মধ্যে বসে, গাছের রেজিন আঠাগুলা মশার উপরে পড়ে যায়, মশা ওই আঠার মধ্যে কি হয়, আটকে যায়। মশা যে রক্তটা খাইছে সেই রক্তের ডিএনএ সিকোয়েন্স থেকে তারা চিন্তা করছে প্রাণীটার কি জৈবিক বৈশিষ্ট্য এরকম ছিল, সেই অনুযায়ী কল্পনা করে কি এগুলো তৈরি। আপনারা যা দেখতেছেন মানে ডাইনোসর সম্পর্কে সবই কিন্তু কাল্পনিক। ডাইনোসর এরকম ছিল এই কথা 100% কেউ বলতে পারবে না, এটা কি কাল্পনিক একটা প্রাণী কি এটা অরিজিনাল ছিল না। তৈরি করে নিছে। তারা কি বলছে ডিএনএ ম্যাপিং করে তাদের মনে হয়েছে কি ডাইনোসর প্রাণীটা এরকম ছিল, ঠিক আছে, সেই অনুযায়ী তারা কি একটা কাল্পনিক জিনিস আপনার সামনে উঠে দিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এখন ওই যে অবতার দেখছেন না, অবতার, তাই না, এর ভিতরে কি ওই যে পাখিগুলারে দেখাইছে তাই না, ওগুলা কি জীবিত পাখি, ওগুলা কি ছিল, সবগুলাই কি কাল্পনিক। তারা নিজেদের মতো করে কি বানিয়ে নিয়ে সিনেমাটাকে শেষ করেছে তাই না, গ্রাফিক্স করে শুধু। স্যার তাহলে হচ্ছে ঘুমের ডাইনোসর মতো- এত বড় একটা যে স্যার এমআরএনএ এমআরএনএ সব স্যার টিআরএনএ কাল্পনিক। আরএনএ স্যার এগুলো একটু বুঝাই হ্যাঁ স্যার এগুলো সংখ্যাগুলো হ্যাঁ, ফসিল যেটা পাওয়া গেছে, যদি কোনো ফসিল পাওয়া যায় থাকে, ফসিল মানে কি জীবাশ্ম জ্বালানি, কিন্তু এত বছর আগের জ্বালানি, ঠিক আছে। আর দেখেন পাওয়া যাবে কোনগুলো, সাগর শুকায় গেলে বড় বড় মাছের ফসিল পাওয়া যাবে, ঠিক আছে। যদি কেউ মাটির নিচে চাপা পড়ে তার ওটা তো কি মারা গেছে ডাইরেক্ট, মরে হয়ে গেছে। ডাইনোসর মারা গেছে। কিভাবে মারা গেছে? হ্যাঁ, গ্রহাণু, ঠিক আছে, গ্রহাণু পৃথিবীতে আঘাত করছে, এরপরে কি কাহিনীগুলো দেখেন, এখন এটা পড়তে গেলে সময় থাকবে না আমাদেরটা আসে। স্যার এমআরএনএ টিআরএনএ আর হুম? ডাইনোসর সব পুড়ে মারা গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে, সূর্যের তাপে খাওয়ার অভাবে মারা গেছে। কারণ কি এমন একটা ধোঁয়ার লেয়ার ছিল, ওই ধোঁয়াতে কি হয় না, সূর্যের রশ্মি পৃথিবীতে আসে না, ঠিক আছে। সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে, আলটিমেট কি ওরা মরে গেছে। স্যার এগুলো সংখ্যাগুলো স্যার আপনি সংখ্যা লিখে দেন বুঝি না ওইগুলো স্যার কঠিন লাগে কিরকম। স্যার এমআরএনএ টিআরএনএ আরএনএ এমআরএনএ লেখেন, স্যার এটা একটু বলে দেন তাহলে সহজ লেখেন এমআরএনএ। ওইখানে এমআরএনএ সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে তাই না। স্যার আপনি একটু কঠিন লাগে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স স্যার কঠিন ভাষা লাগে প্রোটিন তৈরি, সিনথেসিস মানে কি তৈরি করা তাই না, প্রোটিন তৈরি, প্রোটিন তৈরির, প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স নির্ধারণ করে। অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স মানে কি সজ্জা তাই না, অ্যামাইনো অ্যাসিড কোন ভাবে একটার পর একটা জোড়া লাগবে। প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড এর সিকোয়েন্স বহন করে, নির্ধারণ করে, যেটাই বলেন। দুই নম্বরটা কি টিআরএনএ, টিআরএনএ কি করে ট্রান্সফার করে, ঠিক আছে। এমআরএনএ কে কি রাইবোজোমাল আরএনএ পর্যন্ত এনে দেয়। তাহলে প্রোটিন তৈরির সিকোয়েন্সটাকে কোথায় এনে দেয়, গলজি বডি থেকে অ্যামাইনো অ্যাসিড আসে, হ্যাঁ আরএনএর ভিতরে যার যার নাম লেখা ওদেরকে এখান থেকে নিয়ে আসে, ঠিক আছে। আর রাইবোজোমাল আরএনএ কি করে ওই সিকোয়েন্স অনুযায়ী গলজি বডি থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে এসে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। স্যার এখানে কি শুধু প্রোটিন তৈরি হবে? রাইবোজোমের নামই তো হচ্ছে কি হাউস অফ প্রোটিন সিনথেসিস। আচ্ছা নেক্সট আমরা পড়বো কি সেল ডিভিশন। সেল ডিভিশন, সেল ডিভিশন মানে কি কোষ বিভাজন তাই না, বইয়ে দেওয়া আছে দেখেন সেল, সেল ডিভিশন মানে হচ্ছে কোষ বিভাজন। সংজ্ঞাটা লিখে নেন, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে
দুই বা ততোধিক একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ, অপত্য বা অপরিণত, হ্যাঁ হ্যাঁ অপত্য কোষ তৈরি করে। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য বা অপরিণত কোষ তৈরি করে তাকে কি বলা হয়? সেল ডিভিশন বলে। ঠিক আছে, দুই বা ততোধিক, দুইটাও হতে পারে, চারটাও হতে পারে। ক্লিয়ার তো? সেল ডিভিশন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, মাদার সেল, হ্যাঁ, বিভাজিত হয়ে, বিভক্ত হয়ে দুইটা বা ততোধিক, দুইয়ের বেশি সেল তৈরি করে, অপত্য, অপরিণত সেল, এগুলো আবার ম্যাচিউরড হবে, তাদেরকে আমরা কি বলতেছি? সেল ডিভিশন। এই সেল ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট কিসের জন্য? আমাদের গ্রোথ এবং রিপেয়ারিং এর জন্য, তাই না? বডিতে যদি কোনো অংশ কেটে যায়, সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই সেলের জায়গায় নতুন সেল আনার জন্য কি সেল ডিভিশন ছাড়া হবে না। আপনি যে বড় হচ্ছেন, মাতৃকোষটাই বিভাজিত হয় দুই ভাবে, ঠিক আছে? মাতৃকোষটা আর থাকে না, ঠিক আছে? মাতৃকোষটাই কি দুইটা, একটা মাতৃকোষ দুইটা অপরিণত কোষে পরিণত হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আবার একটা মাতৃকোষ চারটা অপরিণত কোষেও কি পরিণত হতে পারে, ঠিক আছে? তার মানে একটা থেকে কয়টা হচ্ছে? চারটা। একটা থেকে কয়টা হচ্ছে? দুইটা। তাহলে এরা যখন বড় হবে একটা থেকে বেশি জায়গা দখল করবে না। ওকে, তাহলে সেল ডিভিশনটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে সেল কত প্রকার আমাদের? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল, তাই না? একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আরেকটা হচ্ছে কি ইউক্যারিওটিক। ক্লিয়ার কি না? তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তাই না? এখন কথা হচ্ছে ইউক্যারিওটিক সেলগুলোকে আবার আমরা কি করেছিলাম? ফাংশনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে সোমাটিক, আরেকটা হচ্ছে গ্যামেটিক। তাহলে টোটাল কোষ কত প্রকার হচ্ছে? এটাকে আমরা এক প্রকার ধরতে পারি, এটাকে আমরা এক প্রকার ধরতে পারি, এটাকে আমরা এক প্রকার ধরতে পারি। এটাই তো দুই ভাগে ভাগ হচ্ছে। ইউক্যারিওটিক কোষগুলো কি দুই ভাগে ভাগ হচ্ছে, একটা দেহকোষ, একটা কি যৌন কোষ। তার মানে এই দুইটাই কি ইউক্যারিওটিক। ক্লিয়ার কি না? আর একটা তো আছে প্রোক্যারিওটিক। তাহলে টোটাল কোষ কয়টা? তিনটা। যেহেতু আমাদের কোষ তিনটা, কোষ বিভাজন কত হবে? কোষ বিভাজন আমাদের কত প্রকার? তিন প্রকার, ঠিক আছে? তাহলে আমাদের কোষও তিনটা, কোষ বিভাজনও কয়টা? এই যে এখানে আমরা তিনটা, যে তিনটা পেলাম। আচ্ছা একটু দেখেন কোষ বিভাজন কি কি। এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস লেখা আছে বই। মাইটোসিস, আরেকটা কি মিওসিস। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই তিনটা হচ্ছে কি আমাদের নরমাল কোষ বিভাজনের প্রক্রিয়া। এখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কোথায় হয়? প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক কোষে। তাহলে প্রোক্যারিওটিক কোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে কি বলা হয়? অ্যামাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় সোমাটিক সেল। তার মানে ইউক্যারিওটিকের একটা, সোমাটিক সেল বিভাজিত হয় কিভাবে? মাইটোসিস প্রক্রিয়া। আরেকটা হচ্ছে কি গ্যামেটিক সেল। তাহলে গ্যামেটিক সেল বিভাজিত হচ্ছে কিভাবে? মিওসিস প্রক্রিয়া। এখন আমরা একটু জানবো যে তিনটা সেল বিভাজন তিনটা আলাদা আলাদা সেলে হচ্ছে, পদ্ধতিটা কি রকম। তাহলে প্রথমে আসেন অ্যামাইটোসিস। এটা যদি একটা কোষ হয়, অ্যামাইটোসিস মানে হচ্ছে কি সব এককোষী প্রাণীগুলো না, যাদের নিউক্লিয়াস কি সম্পূর্ণ না, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ কি সমস্ত সেল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এই কোষের বিভাজন কখন হবে? যখন একটা কোষ পর্যাপ্ত খাদ্য পাবে পরিবেশে। যেমন ব্যাকটেরিয়া কোষ যখনই পর্যাপ্ত উপযুক্ত পরিবেশ পাবে তখনই সে কি করবে? একটা কোষ ভেঙে সমগুণ সম্পন্ন সমান দুইটা কোষে কি পরিণত হবে। তার মানে এই কোষ বিভাজনে কোনো জটিল মাধ্যমিক পরিবর্তন নাই। এবার যদি আমি দেহকোষে আসি, দেহকোষে প্রবলেম কি? প্রথমে প্রবলেম নিউক্লিয়াস, তাই না? কারণ নিউক্লিয়াসটা সুগঠিত, ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট,
যদি নিউক্লিয়াসটা ক্রোমোজোম অনুযায়ী সমান দুই ভাগে বিভক্ত না হয় তাহলে এই কোষ কি করতে পারবে না, বিভাজিত হতে পারে না। তাহলে এই কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের বিভাজন একটা জটিল মাধ্যমিক পরিবর্তন। আগে নিউক্লিয়াস বিভক্ত হবে, তারপরে কি সমস্ত কোষটা বিভাজিত হবে। তাহলে এই কোষও কি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এবং মাতৃকোষের যে গুণাগুণ, মাতৃকোষে যতগুলা ক্রোমোজোম থাকে, নতুন তৈরি হওয়া কোষের ক্রোমোজোম সংখ্যা কি সেম। এখানেও নতুন তৈরি হওয়া কোষের ক্রোমোজোম সংখ্যা সেম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? নরমাল পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কি, জটিল প্রক্রিয়া ছাড়া। এটা হচ্ছে কোনো জটিল মাধ্যমিক পরিবর্তন ছাড়া হচ্ছে, আর এটা কি একটা জটিল মাধ্যমিক পরিবর্তনের মাধ্যমে হচ্ছে। শুধু পর্যাপ্ত খাদ্য থাকলে হবে না, আগে কি নিউক্লিয়াস বিভক্ত হতে হবে। যদি নিউক্লিয়াস কোনো কারণে বিভক্ত না হয় তাহলে এই সেল বিভাজন হবে না। আরেকটা হচ্ছে কি জনন কোষের, দেখেন জনন কোষের কোষ বিভাজন প্রথমে কি হবে, মাইটোসিস হবে। প্রথমে কি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। এই অপরিণত কোষগুলা আবারও কি হবে, ভেঙে চারটা কোষ, একটা কোষ থেকে টোটাল চারটা কোষে পরিণত হবে। এবং এই চারটা যে কোষ তৈরি হবে, এই কোষের ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে না, সবগুলা কি হয়ে যাবে, n হয়ে যাবে। মানে সবগুলা কি হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে। কিসের জন্য হবে, কারণ এই জনন কোষ দিয়েই তৈরি হবে কি আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর সংখ্যাটা তো আমরা জানি, তাই না? 1 ml সিমেনে কত, 100 থেকে 150 কোটি থাকে। তাহলে ওই শুক্রাণুতে কি থাকবে, আমার বৈশিষ্ট্যের, আমার ডিএনএর বৈশিষ্ট্যের অর্ধেক থাকবে। কত, আমাদের টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। কত, 23 জোড়া। এই 23 জোড়ার ভিতরে কি বাবা থেকে আসছে 23টা, মা থেকে আসছে কি 23টা। তাহলে আমি যদি বাবা হয়ে থাকি, আমার শরীরে জনন কোষে কি তৈরি করবে, 23টা শুক্রাণু তৈরি করবে। এটাই কি, ঠিক আছে, এটাই আমার সন্তানের মায়ের কি ইয়েতে যায়, তার ওইখান থেকেও কি 23টা মিলে সন্তান তৈরি হবে। ক্লিয়ার কি না? তাহলে এখানে যে কোষ বিভাজনটা হচ্ছে এটাকে আমরা কি বলতেছি, মিওসিস। তার মানে মিওসিস প্রক্রিয়ায় যে সেল তৈরি হয়, ওই সকল সেলে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম মাতৃকোষের মাদার সেলের ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হয়। মাইটোসিস প্রক্রিয়া যা তৈরি হয় একদম সেম সেল। কারণ কি, এটা দিয়ে আর অন্য কোনো কিছু তৈরি হবে না। কিডনি সেলই থাকবে, কারণ কিডনি সেল থেকে তো আর বাচ্চা কাচ্চা তৈরি হবে না। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস আর অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য কি, জটিল কোনো মাধ্যমিক পরিবর্তন নাই, শুধু খাবার পেলে এটা কি সংখ্যা বাড়াতে থাকবে। সেই জন্য ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত কি হয়, বাড়তে থাকে। কারণ কি, যেই উপযুক্ত পরিবেশ পাবে দেহের ভিতরে, অমনি কি রাস্টলি কি সংখ্যা বাড়াবে। কোথায় এটা নিউক্লিয়াসের উপাদানগুলো অ্যামাইটোসিস, হ্যাঁ এই উপাদানগুলো কি ছড়ানো থাকবে। ঠিক আছে, সেই জন্য নিউক্লিয়াস যেহেতু সুগঠিত না, তার মানে নিউক্লিয়াসকে সমানভাগে ভাগ হওয়ার কোনো কি প্রয়োজনীয় পড়ে না। বাট এটা নিউক্লিয়াস তো মেইন, তাই না? নিউক্লিয়াসের উপাদান আছে দেখেই তো এটা ইউক্যারিওটিক। ওকে, তাহলে আমরা বলতেছি যে আমাদের যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন মূলত 3 প্রকার। কি কি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়, যারা প্রোক্যারিওটিক প্রাণী, এবং এরা কি উপযুক্ত পরিবেশ পেলেই কি করতে পারে, নিজে নিজে বিভাজিত হতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। আবার যদি আমরা বলি কি কি, যেমন ব্যাকটেরিয়া বললাম না, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা কি সব উপযুক্ত পরিবেশ পেলেই সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরপরে হচ্ছে কি প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি, হিউম্যান বডির যে কোনো সেল, হিউম্যান বডির একমাত্র কি টেস্টিসে উৎপন্ন শুক্রাণু বাদে যে কোনো সেলই কি হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়া হ্যাঁ বংশবৃদ্ধি করে। আমরা ভাবতেছি কি যে আমাদের কিডনি একসময় ছোট ছিল, এখন তো ম্যাচিউর সাইজে হয়ে গেছে। এখনো কি সেল ডিভিশন হয়? এখনো সেল ডিভিশন হয়। কেন হয়? কারণ কি, ধরেন আমার কিডনিতে 10 লাখ নেফ্রন থাকে, প্রতি কিডনিতে 10 লাখ 10 লাখ 20 লাখ। তাহলে 20 লাখ নেফ্রনের ভিতরে প্রতিদিন কি সেলের বয়স হচ্ছে না? বয়স হতে হতে কি, ধরেন একটা সেলের বয়স হয়ে গেছে, বুড়া সেল হয়ে গেছে, এই কি মরে যাবে, এই জায়গায় কি নতুন 2টা সেল জন্ম হবে। ঠিক আছে, একটা মরে গেল, নতুন 2টা আছে, আবার কি আরেকটা এমনিতেই মরে যাবে। এরকম করে কি সেলের একটা ব্যালেন্স থাকবে আমাদের বডিতে। ঠিক আছে, যে এতগুলা সেল তৈরি হবে, এতগুলা সেল কি হবে, ড্যামেজ হবে। কোনো সময় সেল তৈরি হওয়াটা বেশি হবে যখন আমরা গ্রোয়িং ফেজে থাকবো। একটা সময় কি সেল ধ্বংস হওয়াটা বেশি থাকবে যখন আমরা বয়স্ক থাকবো। আস্তে আস্তে বয়স্করা কি বাচ্চাদের মতো পুজো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে না? সব কিছুই কি সেল ডিভিশনের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আবার দেখেন একটা নির্দিষ্ট এজে আপনি কি নির্দিষ্ট এজ পর্যন্ত, ধরেন 26 থেকে শুরু করে 46 পর্যন্ত আপনি যথেষ্ট কি অ্যাভারেজ ব্যালেন্সে থাকে, তাই না? কারণ এই সময় দেখা যায় 50টা সেল নষ্ট হলে 50টা সেল কি তৈরি হচ্ছে।
মিওসিস দিয়ে তৈরি হবে কি শুক্রাণু ডিম্বাণু জনন কোষ, ঠিক আছে। আর মাইটোসিসে হবে কি দেহকোষ, আর এটাতে হবে কি প্রোক্যারিওটিক সেল। ওকে, দেখেন এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ক্রোমোজোমের সংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করি, মাইটোসিসে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে নতুন তৈরি হওয়া সেলে, সেটা কি হবে লাইক মাদার সেল হবে, তাই না? আর যদি মিওসিসে হয় মাদার সেলের কি অর্ধেক, ঠিক আছে। এখানে 23 জোড়া থাকবে, এখানে কি 23টা থাকবে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে মাইটোসিস কোষ বিভাজন কাদের হয়, কি বলবেন? দেহকোষের হয়, তাই না? মিওসিস কোষ বিভাজন কাদের হয়? জনন কোষের হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়? প্রোক্যারিওটিক সেলের হয়, ব্যাকটেরিয়া ভাইরাসের হয়, তাই না? এটুকু পারবেন না? যদি বলি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কয়টা সেল তৈরি হয়? একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়। মিওসিস প্রক্রিয়ায় কয়টা সেল তৈরি হয়? একটা সেল থেকে অ্যাপ্রক্সিমেট কি 4টা সেল তৈরি হয়। এটুকু পারবেন না? কোনো কোশ্চেন? আচ্ছা, নেক্সট ওয়ান, লাস্ট এই অধ্যায়ের লাস্ট ইয়া। ওকে, দেখেন আমরা একটা টার্ম পড়েছিলাম সেল মেমব্রেনে, তাই না? মেমব্রেন এটা হচ্ছে সেল মেমব্রেন। মেমব্রেনে একটা ফাংশন ছিল কি স্যার, আপনি বলেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন? ম্যাডাম, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন? বাউন্ডারি অফ দ্য সেল আর কাকে বিভক্ত করে? আমাকে না আপনাকে? ম্যাডাম বলেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন? এই যদি পড়াশোনা হয়, বডির না সেলের, জি সেলের পর্দা, বুঝতে পারছি। কাজ বলেন, কাজ এটা কি পর্দা বানায়, পর্দা বিক্রি করে? ম্যাডাম বলেন সেল মেমব্রেনের কাজ, কোনো ভাগাভাগি নাই, কিচ্ছু করতেছেন না আপনারা, ডাবল জিরো করেন। আপনি বলেন ম্যাডাম হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন? বাউন্ডারি হিসেবে কাজ করে। আচ্ছা, আপনি বলেন আরেকবার সেল মেমব্রেনের ফাংশন কি? হ্যাঁ হয়েছে ম্যাডাম, আপনারটা মোটামুটি হয়েছে। সেলের পর্দা তৈরি করে, বাউন্ডারি তৈরি করে, বাউন্ডারি তৈরি করে, একটি সেলকে অপর সেলের উপাদান থেকে পৃথক করে, একটি সেলের উপাদানকে অন্য একটি থেকে পৃথক করে, সেলের ভিতরে থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে আদান প্রদানে বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে। হিসাবে কাজ করে। আপনি বলেন তো সেল মেমব্রেনের উপাদান কি? প্রোটিন আর আরেকটা হচ্ছে গত ক্লাসে এটাই ধরছিলাম আপনাকে, না? আচ্ছা বলেন সেল মেমব্রেনের উপাদান কি? বললাম প্রোটিন, আপনি বলেন স্যার সেল মেমব্রেনের উপাদান কি? লিপিড কি কি আছে? কোলেস্টেরল, ভেরি গুড। স্যার আপনি বলেন লিপিড বাইলেয়ার বলতে কি বুঝেন? কি লেয়ার দুইটার নাম বলেন তো? হাইড্রোফিলিক লেয়ার, আরেকটা হচ্ছে কি হাইড্রোফোবিক লেয়ার। ভেরি গুড। ওকে, এখন কথা হচ্ছে আমরা সেল মেমব্রেনের ফাংশনের ভিতরে একটা জিনিস নিশ্চিত ছিলাম, যেটা সেলের বাউন্ডারি গঠন করে, তাই না? হ্যাঁ, পাশাপাশি দুইটা সেলকে পরস্পর থেকে, মানে সেলের উপাদানগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে। যেমন এখানে একটা সেল, এখানে কি আরেকটা সেল আছে না? তাহলে এই সেলের নিউক্লিয়াস, এই সেলের নিউক্লিয়াস আলাদা কেন? সেল মেমব্রেনের জন্য।
এরপরে কি সেলের ভিতর থেকে বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে বিভিন্ন বস্তু যাতায়াতকে নিয়ন্ত্রণ করতেছে, তাই না? যে এই সেল মেমব্রেন যদি কাউকে পারমিশন না দেয় তাহলে সেলের ভিতরে কেউ ঢুকতে পারবে না, ভিতর থেকে কি বাহিরে যেতে পারবে না। লাইক দ্যাট রিসিপ্টর সাইড হিসেবে কাজ করে, বিভিন্ন কাজ সমাধান করার জন্য কি রিসিপ্টর সাইড হিসেবে কাজ করে, তাই না? এখন আমাদের যে মূল পড়াটা মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে, এই যে ফাংশনটা বললাম না সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে, এই কাজগুলো কিভাবে হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আসবে কি মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? কাকে বলে? মেমব্রেন ট্রান্সপোর্ট একটা কি বায়োকেমিক্যাল প্রসেস, তাই না? যার মাধ্যমে কি কোনো বস্তু সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে কি যাতায়াত করে, তাই না? তাহলে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট হচ্ছে একটি কি বায়োকেমিক্যাল প্রসেস যার মাধ্যমে কি হয় সেলের ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তু কি যাতায়াত করে। বাট যাতায়াতটা করে ঠিক আছে, বাট যাতায়াতটা আমরা যেরকম ভাবি সেরকম এত সরল না, তাই না? যাতায়াতটা কি কতগুলা ভাগে বিভক্ত। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি মেমব্রেন ট্রান্সপোর্ট। এই সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট বুঝি আমরা? বলেন স্যার, মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? আচ্ছা সমস্যা নাই, এটা তো বোঝেন, এটা একটা সেল। সেল মেমব্রেন ভেদ করেই সেলের ভিতরে কোনো জিনিস প্রবেশ করে, আবার সেল মেমব্রেন ভেদ করেই কি কোনো জিনিস বাইরে যায়। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিস সেলের ভিতরে ঢুকে সেল থেকে বের হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? মেমব্রেন ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে পরিবহন, তাহলে ভিতরে ঢুকা বাইরে আসে, এটা একটা পরিবহনের মধ্যে পড়ছে না? ঠিক আছে, সংজ্ঞাটা বইয়ে পড়েন, দেখেন একবার। এই পাশে দেওয়া মেমব্রেন ট্রান্সপোর্ট, উপরে দেওয়া কি লেখা আছে? ফিজিওকেমিক্যাল প্রসেস বিভিন্ন বস্তু যাতায়াত করে। তার মানে কোষের পর্দা ভেদ করে ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তু কি যাতায়াত করে। এখন ক্লিয়ার কিনা এই টার্মটুকু? হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট? ক্লিয়ার এটা? যে কোনো জিনিস, পদার্থ আর বস্তুর মধ্যে পার্থক্য কি? বস্তুই পদার্থ, পদার্থই বস্তু, তাই না? আসলে কি প্রক্রিয়াটা কেমিক্যাল, বাট আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমে হচ্ছে, সেই জন্য এটার নাম কি ফিজিওকেমিক্যাল। ঠিক আছে, জিনিসটা আমাদের শরীরের ভিতরে যা হচ্ছে ফিজিওলজিক্যাল সিস্টেমে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব কি কি উপায়ে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, ঠিক আছে? টাইপটা আমরা একটু করব। আচ্ছা, এট ফার্স্ট আমরা সিম্পলি মনে রাখি কিছু কিছু জিনিস আমরা উদাহরণের জন্য কি এক্সট্রা আলাদাভাবে একটু বলবো, যে মূল প্রক্রিয়া দুই রকম। কি রকম? একটা হচ্ছে অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে কি প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা দেখেন, অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট আর প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্টটা কিরকম আমরা সহজ এক্সাম্পল যদি দেই। প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্টটা হচ্ছে আপনি কোনো জায়গায় কি দাওয়াত খেতে গেছেন, ওইখানে কি আপনি রান্না বান্না করা লাগবে? আপনি গেস্ট হিসেবে গেছেন, যে বসবেন, বসে কি খাওয়া দাওয়া করে চলে আসবেন। অনেক দেশ আছে যে আল্লাহ করিয়া খায়, ওরকম গেস্ট আমার দরকার নাই। যে গেস্টগুলা কি ভিআইপি গেস্ট, ভিভিআইপি, আপনি যতদিন পর্যন্ত খেটে খাবেন ততদিন গেস্ট হন নাই, বাড়ির সদস্য, ঠিক আছে? গেস্টরা কি কখনো রান্না বান্না করবে না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় কাছের লোক মনে করবেন যখন রান্না বান্না করতে হচ্ছে। তাহলে দেখেন, এটা আপনি কি দাওয়াত খেতে গেছেন, এখানে আপনার কোনো এনার্জি খরচ করতে হবে না, শুধুমাত্র যাবেন, খেয়ে চলে আসবেন। আর এটা আপনি কি নিজে পাকায় খাবেন, তার মানে কি আপনাকে যথেষ্ট এনার্জি কি করতে হবে, খরচ করতে হবে। তাহলে সেল কিছু ট্রান্সপোর্টেশন প্রক্রিয়াটা করে কি এনার্জি খরচের মাধ্যমে, তার মানে কি সেলের এনার্জি লস করতে হয়। আর কিছু হয় কি ফ্রি নর্মালি হয়ে যায়। তাহলে আমরা আগে ফ্রি প্রক্রিয়াগুলো করি, কারণ ফ্রি জিনিস সবাই চায়, তাই না? তাহলে ফ্রি প্রক্রিয়াগুলো কি কি? ফ্রি প্রক্রিয়াগুলো তিন ভাগে বিভক্ত। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে সেলের ভিতরে কি বিভিন্ন জিনিস ঢুকে, বিভিন্ন জিনিস কি বের হয়, কোনো এনার্জি খরচ হয় না। কি কি? হ্যাঁ, ফ্রি প্রক্রিয়া। এটা দাওয়াত খেতে গেছে, পি এর কোন কি
কোনটা এটা? প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট দেয়া আছে বই দেখেন, প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। এটা যে 11 পৃষ্ঠায় আচ্ছা একটু দেখেন তিনটা প্রক্রিয়া কি কি। প্রথমটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন, এরপর হচ্ছে ফ্যাসিলিটেড, আরেকটা হচ্ছে কি অসমোসিস। হ্যাঁ, এই যে প্রক্রিয়া তিনটা লিখলাম, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, নরমালি একটা বস্তু সেলের ভিতরে ঢুকে সেল থেকে কি হয়, বের হয়। এখানে সেলের কোনো এনার্জি প্রোডিউস বা এনার্জি খরচ করতে হয় না। তাহলে সিম্পল ডিফিউশন প্রক্রিয়াটা কখন হয় আমরা একটু ঘটনার সাথে মিলায় বলি, তাহলে হয়তো কি মনে থাকবে বেশি। যেমন ধরেন দুপুরবেলা আপনি কি খেয়েছেন, ভাত খেয়েছেন। তাহলে দুপুরে যখন আমরা ভাত খাই তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে কি হবে, ভাতগুলো ডাইজেস্ট হচ্ছে, ডাইজেস্ট হয়ে গ্লুকোজগুলো কোথায় যাচ্ছে, রক্তে যাচ্ছে। এখন দেখেন দুপুরবেলায় কি ছিল, এটা আপনার রক্তের ব্লাড ভেসেল, পাশে কি আছে, বিভিন্ন রকম সেল আছে, তাই না? এটুকু তো বুঝতেছি। তাহলে রক্তের ভিতরে কি দুপুরবেলায় কি ছিল বেশি, গ্লুকোজ বেশি। তুলনামূলকভাবে সেলের ভিতরে কি ছিল, গ্লুকোজ ছিল কম। ঠিক আছে, এখন রক্তের ভিতরে যদি বেশি থাকে, সেলের ভিতরে যদি কম থাকে, যখনই ইনসুলিন এসে সেলে বাইন্ড করবে তখন কি হবে, এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমার গ্লুকোজগুলো কি হবে, ট্রান্সপোর্ট হয়ে যাবে। এই যে একটা ট্রান্সপোর্ট সিস্টেম, তার মানে এটা কি ব্যাপন হলো না? ব্যাপন মানে কি, একটা বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে একটা বস্তু কি, বায়োলজিক্যাল মেমব্রেন না, একটা বস্তু অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়ায় পড়ার নামই হচ্ছে কি ব্যাপন। যেমন এখানে আমরা একটা আতরের শিশি রাখলে কি হবে, আতরের শিশিতে আতরের ঘনত্ব বেশি, বাতাসে কি কম, আস্তে আস্তে কি হবে, পুরা ঘরে আতরের গন্ধটা কি হবে, ছড়িয়ে যাবে। তাহলে এটা কি একটা ডিফিউশন প্রক্রিয়া, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন প্রক্রিয়া। সিম্পল ডিফিউশন প্রক্রিয়া ম্যাডাম কি হবে, স্যার মানে ঘনত্ব থেকে হ্যাঁ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। যেমন দুপুরবেলার কথা আমরা বললাম, বা রাতে যখন আমরা খাবার খাচ্ছি 3 বেলা, রক্তে কি থাকে, খাবারের পরিমাণ বেশি থাকে, কোষে কি কম থাকে। তখন রক্ত থেকে নরমালি কি হয়, খাবারটা কোষের ভিতর কি হয়, ঢুকে যায়। যদি না ঢুকে তাহলে কিন্তু কি প্রবলেম, তাই না? স্যার যদি কোষে খাবারটা যদি না যায় তাহলে কি বডি ঠান্ডা হয়ে যায় বা হচ্ছে না গেলে ডায়াবেটিস, ডায়াবেটিস হলে যা থাকে তাই। আমরা গ্লুকোজের কথা বলছি, গ্লুকোজ যদি কোষের ভিতরে ঢুকতে না পারে তাহলে রক্তে কি হবে, আরো বেড়ে যাবে না, আরো ঘন হয়ে যাবে। ঠিক আছে, রক্তে বেড়ে গেলে কি ডায়াবেটিস, ডায়াবেটিস মানে ইনসুলিনের মাধ্যমে এটা হচ্ছে ব্লাড থেকে দেখেন আবার রক্তে যখন গ্লুকোজ বেড়ে যাবে, এই যে রক্তে গ্লুকোজটা বেড়ে যাচ্ছে, এটা তো কোষ জানে না। কোষ কিন্তু জানে না রক্তের ভিতরে কি গ্লুকোজটা আসছে। এটাকে ব্রেনের কি করতে হবে, কোষকে জানাতে হবে। ব্রেন এটা কিভাবে জানাবে, একটা হরমোনের মাধ্যমে। হরমোন হচ্ছে কি এক ধরনের সেকেন্ড মেসেঞ্জার। ব্রেন হরমোন রিলিজ করবে, ঠিক আছে, হরমোনটা এসে কোষকে কি বলবে, রক্তের ভিতরে গ্লুকোজ আছে। কিভাবে বলবে, তার জন্য একটা কি কোনিং বেল আছে, হরমোনের জন্য একটা রিসিপ্টর আছে। সে ইনসুলিন, হরমোনটার নাম কি ইনসুলিন। এই ইনসুলিন এসে কি করবে, বেল বাজাবে, এ কি করবে, দরজা খুলে দিবে, আলটিমেট গ্লুকোজগুলো কি হবে, ডিফিউশন প্রক্রিয়া সেলের ভিতরে চলে যাবে। যদি ইনসুলিন না থাকে তাহলে কি হবে, এই বেলটা আর বাঁচবেও না, রক্তের গ্লুকোজ কি রক্তেই থাকবে। আর সেলগুলো বলবে আমাকে গ্লুকোজ দাও, গ্লুকোজ দাও, ক্ষুধায় অস্থির হয়ে যাবে। একটু পরপরই মনে হবে মিষ্টি খাই, এটা খাই, সেটা খাই, ক্ষুধা যাবেই না। এক্সেসিভ হাঙ্গার কি ডায়াবেটিক্সের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এক্সেসিভ হাঙ্গার, এক্সেসিভ থ্রাস্ট, অতিরিক্ত পিপাসা, গলা শুকায় যাওয়া, ঠিক আছে, এক্সেসিভ ইউরিনেশন, অতিরিক্ত মূত্রত্যাগ, আর এক্সেসিভ উইকনেস। এই 4টা জিনিস যদি কারোর একসাথে এক্সেসিভ হয় তাহলে প্রথম পরীক্ষা কি হবে, ডায়াবেটিক্সের পরীক্ষা করতে হবে। ঠিক আছে, কারণ সবগুলাই কি রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, আর কিছুই না। তাহলে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিম্পল ডিফিউশনটা ক্লিয়ার তো, যে রক্তের ভিতরে অনেক গ্লুকোজ আছে, এখন কি যেটা নরমালি কোষের ভিতরে চলে যাবে। এখন ফ্যাসিলিটেড ডিফিউশন কি হবে? ফ্যাসিলিটেড মানে কি সুবিধা, ডিফিউশন মানে কি সেম ব্যাপন। ব্যাপন মানে কি অধিক ঘন থেকে কম ঘনত্বে যাবে। ফ্যাসিলিটেড শব্দটা কেন আসবে, ফ্যাসিলিটেড আসবে, এটা সুবিধা ছাড়া হবে না। সুবিধাটা কি, ধরেন এটা সেল মেমব্রেন, এর পাশে এরকম কি বড় বড় কিছু মলিকুল আছে, যে মলিকুলগুলা কি সেলের ভিতরে ঢোকা খুব দরকার,
ঠিক আছে, বাট সেল মেমব্রেন কি মলিকুলার সাইজ যদি বেশি হয়, মলিকুলার ওয়েট যদি বেশি হয়, এটাকে কি নরমালি সেলের ভিতরে কি ঢুকতে দিবে না। তখন এগুলো সেলের ভিতরে কিভাবে ঢুকে? মেমব্রেন প্রোটিন। যখন পড়াইছি কয় ধরনের প্রোটিন থাকে ম্যাডাম বলেন? রানু ম্যাডাম, মেমব্রেন প্রোটিন কত ধরনের আপনি বলেন স্যার? তিন ধরনের কি কি? কোলেস্টেরল, কোলেস্টেরল প্রোটিন বলেন ম্যাডাম, আপনি বলেন। এই যে এত বড় জিনিস, আরো দুইটা লাগবে, আরো দুইটা দিয়ে দিই ফ্রি, একটার সাথে একটা। হুম। হ্যাঁ অবশ্যই, আমি এর জন্য আপনাকে কি ডিমোটিভেট করি না, আপনি আরো ভুলেন। ম্যাডাম আপনি বলেন। প্রোটিন প্রোটিনগুলোর নাম বলেন, যে প্রোটিনটা এই ফ্যাসিনেশনটা দিবে। মেমব্রেনে কি প্রোটিন থাকে? আমরা স্ট্রাকচার অফ সেল মেমব্রেন বললাম না? হ্যাঁ, দুইটা প্রোটিনের কথা আমরা বলছিলাম, একটা ইন্ট্রিগাল প্রোটিন, আরেকটা কি পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, ওই ইন্ট্রিগাল প্রোটিনটা কি করবে? এই ট্রান্সফিউশনে হেল্প করবে। হ্যাঁ, এই ট্রান্সপোর্টেশনে কি করবে? হেল্প করবে। তারা এই বড় বড় জিনিসগুলোকে ঢুকে সেলের ভিতরে কি করবে? আস্তে আস্তে ঢুকায় দিবে। হ্যাঁ, ইন্ট্রিগাল প্রোটিন। তাহলে দেখেন হলো কি ডিফিউশন না, বেশি থেকে কমে গেল, বাট এমনি এমনি হয়েছে ফ্যাসিলিটেড বাই কি মেমব্রেন প্রোটিন। তাহলে মেমব্রেন প্রোটিনের সাহায্য নিয়ে যে ডিফিউশন হচ্ছে, সেই ডিফিউশনকে আমরা কি বলি? ফ্যাসিলিটেড ডিফিউশন। ঠিক আছে, তাহলে আয়ন চ্যানেল দিয়ে আয়ন ঢুকবে, ওইটাও একদম চ্যানেল মানেই প্রোটিন। দুইটা হলো মেইন প্রোটিন। ঠিক আছে, ইন্ট্রিগাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। আয়ন চ্যানেলটা আয়নের কাজ করবে শুধু। আমি পুরো দুইটাই বলবেন আপনি। ঠিক আছে, বলবেন প্রোটিন হিসাবে, আরেকটা কি আয়ন চ্যানেল থাকে সেইটুকু, কিন্তু প্রোটিন দুইটাই বলবেন। এতটুকু ক্লিয়ার কিনা? সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, সহজভাবে বোঝার জন্য এর থেকে সহজ আর কি করা যাবে না। মেমব্রেন প্রোটিনের সাহায্য নিয়ে যে ডিফিউশনটা হবে সেটাকে আমরা কি বলবো? ফ্যাসিলিটেড ডিফিউশন। ওকে, এরপরে অসমোসিস। অসমোসিস ডিফিউশনের বিপরীত। ডিফিউশনে কি হয়? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়, আর অসমোসিসে কি হবে? কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বে যাবে। যেমন বিকেল বেলার কথা বলি, বিকেল বেলায় দুপুরে তো আপনি খুব খাবার খেয়েছেন তাই না? খাবারগুলো এখন কোথায়? সেলে চলে গেছে না? বিকেল বেলার দিকে কি হয়েছে? রক্তে গ্লুকোজের ঘনত্ব কম না? রক্তে গ্লুকোজের ঘনত্ব কম, সেলে কি গ্লুকোজের ঘনত্ব বেশি। এখন মনে করেন আপনি প্রতিদিন বিকালে কি খেলেন? ক্যারাম খেলেন। তাহলে ক্যারাম খেলার জন্য কতটুকু এনার্জি লাগবে? ওইটুকু এনার্জি কি করবে? আমাদের সেলগুলা আপনার জন্য ডিপোজিট করে রাখবে। কিন্তু হঠাৎ করে আজকে মনে করছেন ব্যাডমিন্টন খেলবেন, তাহলে ব্যাডমিন্টন খেলার জন্য যে এনার্জি লাগবে, ক্যারাম খেলার জন্য কি সেম এনার্জি লাগবে? তাহলে এই যে এক্সট্রা এনার্জি যে আপনাকে সাপ্লাই দিতে হবে, এর জন্য কি করবে? রক্তের ভিতরে যে অল্প গ্লুকোজ আছে এটাও কি করবে? সেল অসমোসিস প্রক্রিয়া নিয়ে আপনাকে কি দিবে? সাপ্লাই দিবে। তাহলে রক্ত থেকে গ্লুকোজ কি কমে যাচ্ছে না? একদম কি কমে যাচ্ছে। আমাদের আবার গ্লুকোজের কি আছে? একটা স্টোর সেন্টার আছে তাই না, যেখানে গ্লুকোজটা কি গ্লাইকোজেন ফর্মে জমা থাকে। কোথায়? লিভারে। যখনই রক্তের গ্লুকোজ কমে যাবে, একেবারে মাত্রা থেকে কম চলে আসবে, তখনই গ্লাইকোজেন নামক একটা হরমোন তৈরি হবে। এই গ্লাইকোজেন কি করবে? লিভার থেকে আবারও কি করবে? গ্লুকোজগুলোকে রক্তের মধ্যে কি সরবরাহ করে দিবে। ওকে, তাহলে আলটিমেট যত কাহিনী হচ্ছে সব কিন্তু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার বডিকে কি সাপোর্ট দেওয়ার জন্য। আপনি নর্মালি এত পড়েন না, কিন্তু পরীক্ষার আগের রাত্রে খুব পড়েন না? তাহলে পরীক্ষার আগের রাত্রে কিন্তু আপনার ব্রেন সেলগুলোর কি হয়? গ্লুকোজ লেভেল বেশি দরকার হয়ে যায়। হ্যাঁ, দেখেন আপনি ফুটবল খেলছেন, ফুটবল খেলার পরে কি হয়? শরীরটা অনেক দুর্বল লাগে না? আপনি একটু গ্লুকোজ স্যালাইন খান বা একটু কিছু খান, কি হবে? কিছুক্ষণের মধ্যে গ্লুকোজটা আবারও বডিতে কি রিএস্টাবলিশ হয়ে যাবে, আপনার কি ভালো লাগবে। কারণ রক্ত থেকে গ্লুকোজ কমে গেছে দেখে আপনার কেমন লাগতেছে? একদমই দুর্বল লাগতেছে। আচ্ছা, এটা গেলে একটা বিষয় কি, আচ্ছা বডি থেকে কমে যায় না ব্লাড থেকে কমে যায়? গ্লুকোজ যদি ব্লাড থেকে চলে যায় মানে কমে যায়, আপনি দেখেন ডায়াবেটিক্স রোগীদের যতগুলা ক্রিটিক্যাল কমপ্লিকেশন, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল কমপ্লিকেশন কি? ডায়াবেটিক্স নীল হয়ে যাওয়া।
তাই না? ডায়াবেটিক্স নীল হয়ে গেলে কি আপনি মারাও যেতে পারেন, কোমাতেও চলে যেতে পারেন, সেন্সলেসও হতে পারেন, তাই না? এখন আমার ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স হঠাৎ করে কি নীল হয়ে গেছে, মানে গ্লুকোজের ব্লাড গ্লুকোজ কি লেভেলটা কমে 2-এরও নিচে নেমে আসছে। এখন আমি যখন ব্রেনের কাজ করতে যাবো, ব্রেন তো সবসময় কাজ করতেছে, শরীরের সব ফাংশনগুলো, শক্তি লাগবে না, এই শক্তিটা কই পাবে? তখন ব্রেন কিছুক্ষণের জন্য কি শাটডাউন করবে, এটা হচ্ছে কি সেন্সলেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্রেন যদি পার্মানেন্টলি ব্রেন সেল কোনো জায়গায় ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি কি কোমায় চলে যেতে পারেন। স্যার কোমা কি আইসিইউ থাকবে? কোমা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি ক্লিনিক্যালি আমরা কি বলি, ডেথ বলি, বাট ফিজিক্যালি সে কি এখনো বেঁচে আছে। আপনি ফিরে আসতেও পারেন, ওই পারে যাওয়ার সম্ভাবনা কি বেশি। মাঝখানে একটা স্টেজে ঝুলে আছে, হয়তো হায়াত ছিল, আজরাইল এসে ভুলে নিয়ে গেছে আর দিতে পারতেছে না, কোমার মাঝখানে কি ঝুলে আছে, ঠিক আছে? যদি হায়াত বেশি দিন থাকে তাহলে আবার কি ব্যাক করতে পারেন, আর না থাকলে কি 2 দিন যদি বেশি থাকে 2 দিন পরে মারা যাবে। এটুকু ক্লিয়ার কিনা? অস্মোসিসটা তো বললাম কম কনসেন্ট্রেশন থেকে বেশি। বেশি আছে কখন? সেলের ভিতরে এখন বেশি আছে অনেক, এরপরে রক্ত থেকে কমটা কেন নিয়ে আসতেছে, আরো বেশি শক্তি লাগবে সেই জন্য। তাহলে আমরা বলবো কি যে মেমব্রেন ট্রান্সপোর্ট 2 প্রকার, একটা হচ্ছে প্যাসিভ যেখানে কোনো এনার্জির প্রয়োজন নাই, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ যে জায়গায় এনার্জি বা একের অধিক জিনিসের আদান প্রদান হয়। ওকে, প্যাসিভটা কয় ধরনের? 2 ধরনের, সিম্পল ফ্যাসিলিটেড, আরেকটা কি 3 ধরনের, সরি, সিম্পল ফ্যাসিলিটেড আর অসমোসিস। এবার আমরা অ্যাক্টিভটাতে আসি। অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট মূলত কি 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, প্রাইমারি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে কি সেলকে ভিতরের দিকে কোনো গ্লুকোজ বা কোনো উপাদান টেনে নেওয়ার জন্য কি করতে হয়, শক্তি খরচ করতে হয়। যেমন আমরা বললাম ওই সময় আপনি ফুটবল খেলতেছিলেন, তাই না? বিকাল বেলায় গ্লুকোজ রক্ত থেকে কি নিয়ে গেছে, ফুটবল খেলতেছিলেন, হ্যাঁ? এখন রক্তের ভিতর গ্লুকোজ কমে গেছে না, আপনার তো আরো গ্লুকোজ চাই। মনে করেন খেলা 90 মিনিট হয়েছে, এখন কি হয়েছে আরো 20 মিনিট কি 40 মিনিট বাড়ায় দেয় না, গোল্ডেন টাইমে খেলতে যাচ্ছেন আপনি, তাহলে আরো এনার্জি লাগবে না? এই এনার্জিগুলো তখন কোথা থেকে আসবে? লিভার থেকে, তাই না? লিভার থেকে আসবে, ফ্যাট থেকে আসবে, তাই তো? আপনার শরীরে যে ফ্যাট আছে এই ফ্যাটগুলো বার্ন হয়ে কি গ্লুকোজে কনভার্ট হতে পারে না? এখন চিন্তা করেন, ফ্যাট বার্ন হয়ে গ্লুকোজ আসতেছে, লিভার বার্ন হয়ে গ্লুকোজ আসতেছে, এই যে ফ্যাটটা ভাঙবেন, ভাঙার জন্য কি শক্তি লাগবে না? ঠিক আছে, তাহলে সেলকে আগে কি করতে হবে? ধরেন 4টা এটিপি খরচ করতে হলো, কিসের জন্য? ফ্যাট ভাঙার জন্য, অথবা লিভারের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজটাকে মুক্ত করার জন্য। এরপরে গ্লুকোজটাকে সে ভিতরে টেনে নিল, গ্লুকোজ টেনে নিল, সে 38 অণু এটিপি কি করবে? তৈরি করবে। তাহলে এক অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি তৈরি হয়। এই এটিপিটা সাপ্লাই দেওয়ার জন্য আপনাকে আগে কি করতে হবে? সেলে 4টা এটিপি লস করতে হবে। তাহলে সেল শক্তি লস করে আপনাকে কি 38 থেকে 34 অণু এটিপি কি করতেছে? আপনাকে সরবরাহ করতেছে না? এই জায়গায় কিন্তু 38 কি করতেছে? সাপ্লাই দিচ্ছে, বাট এই জায়গায় কি পুরোপুরি সাপ্লাই দিতে পারছে না। না,
তাহলে এতটুকু ক্লিয়ার তো যে সিম্পল ফ্যাসিলিটেড অসমোসিস এটা সিম্পল প্রক্রিয়া, ঠিক আছে, এখানে কোনো এনার্জি লস নাই। বাট প্রাইমারি অ্যাক্টিভ প্রক্রিয়াটা যখন হবে এখানে কি করতে হবে, আগে আপনাকে সাপ্লাই দেওয়ার জন্য সেলের কি করতে হবে, শক্তি লস করতে হবে। আর 2 নাম্বারটা কি সেকেন্ডারি। সেকেন্ডারি মানে আমরা মনে করবো যে এটা দুইটা জিনিসের প্রক্রিয়া। এখানে কি দুইটা জিনিসের আদান প্রদান, একটা হচ্ছে কি কো, আরেকটা কি কাউন্টার। দেখেন দুইটা বস্তু যদি দুইটাই সেল থেকে বাইরে যায়, দুইটাই কি করতেছে, সেল থেকে বাইরে যাচ্ছে, অথবা দুইটাই কি করতেছে, সেলের ভিতরে ঢুকতেছে। যদি দুইটা একই মুখী চলাচল হয়, ইউনি ডিরেকশন, হ্যাঁ, একই মুখী চলাচল হয়, এটাকে বলা হবে কি কো ট্রান্সপোর্ট। আরেকটা হচ্ছে কি বিপরীতমুখী, একটা যদি সেল থেকে বাইরে বের হয় আরেকটা কি হয়, সেলের ভিতরে ঢুকে। একটা যদি সেল থেকে ভিতরে ঢুকে আরেকটা কি সেলের বাইরে বের হয়। যদি এরকম বিপরীতমুখী চলাচল থাকে দুইটা বস্তু, তাহলে তাকে বলা হবে কি কাউন্টার ট্রান্সপোর্ট। একো হচ্ছে একদিকে আর কাউন্টার হচ্ছে ঠিক আছে, তাহলে দুইটা বস্তু যদি একই দিকে চলে সেটাকে বলা হচ্ছে কি কো ট্রান্সপোর্ট। দুইটা বস্তু যদি কি বিপরীত দিকে চলে তাকে কি বলা হবে, কাউন্টার ট্রান্সপোর্ট। এখন এইটুকু তো আমরা বললাম আপনার বোঝার জন্য। আপনার মূল জিনিস হচ্ছে এই জিনিসগুলোর নাম যদি আসে মুখস্থ বলে দেয়, বাট মুখস্থ করার জন্য আপনাকে অবশ্যই কি বুঝতে হবে। জিনিসগুলো বুঝতে হবে যে কো ট্রান্সপোর্ট কি, কাউন্টার ট্রান্সপোর্ট কি, তা না হলে কি মনে থাকবে না। প্রাইমারি অ্যাক্টিভ কি, সেকেন্ডারি অ্যাক্টিভ কি, ওকে, প্যাসিভ ট্রান্সপোর্ট কি, তারপর কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, এটা বুঝতে হবে। প্রাইমারি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাই না? এটা আমরা বললাম কি যে প্রক্রিয়ার একমাত্র একটাই প্রক্রিয়া যেখানে কি কোষের শক্তি লস করে কি করতে হয়, বিভিন্ন জিনিসের ট্রান্সপোর্টেশন করতে হয়, শক্তি লস করে, ঠিক আছে, বা টাকা খরচ করে। জি বুঝি নাই। দেখেন আপনি নমিনেশন এমনি পেয়েছেন, ধরেন আপনার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন, এটা যদি হয় তাহলে এটা কি হবে, ঠিক আছে, এটা হবে প্যাসিভ। আমি টাকা দিয়ে নমিনেশন কিনে নিছি, এটা হবে কি প্রাইমারি। তার মানে একটা দিকে আপনার কিছু খরচ করা লাগবে, আপনার কিছু কি লস করা লাগবে, এরপরে আপনি লাভটা পাবেন। আপনি টাকা দিয়ে নমিনেশন কিনছেন, এরপরে কি পাবেন? যদি আপনি নির্বাচনে জিতে যান অনেক টাকা ইনকাম করবেন না, একই বিষয়। সে 4টা অনু এটিপি খরচ করতেছে, ইনভেস্ট, এরপরে কি আর 34টা অনু এটিপি সে কি করতেছে, কালেক্ট করতেছে, ঠিক আছে, কার জন্য, আপনার অ্যাক্টিভিটির জন্য। স্যার একটা হলো 34টা মনে করেন 38টা গ্লুকোজ থেকে এক অণু গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি তৈরি হয়। এটিপি মানে কি ম্যাডাম, এটিপির অ্যাব্রিভিয়েশন ফুল নেম? জি ম্যাডাম বলেন কি? এটিপি পাওয়ার হাউস, একদম দোতলা থেকে ফেলে দিব ম্যাডাম। আপনি বলেন স্যার, আপনি এই যে আপনি বলেন এটিপির অ্যাব্রিভিয়েশন কি? আচ্ছা একটা বুদ্ধি দেই আপনাদের, শুনেন, যখন আমি কাউকে পড়া ধরবো কেউ নিচের দিকে তাকাবেন না, যে নিচের দিকে তাকাবেন তারাই পড়া ধরবে। যে আমার দিকে তাকায় থাকবেন অ্যাটলিস্ট মনে হবে না আপনি পারেন হয়তো, পারেন হয়তো, পারেন হয়তো। ধরবো কাকে, যে পারে না, তাই না? ম্যাডাম বলেন এটিপির ফুল মিনিং কি? অ্যাটম, মলিকুল আর জি বলেন অ্যাডিনোসিন। ম্যাডাম আপনি বলেন এডিপির ফুল মিনিং কি? এডিপি গত ক্লাসে আমরা বলছি অ্যাডিনোসিন ডাইফসফেট। ওকে, ডিএনএ এর ফুল অ্যাব্রিভিয়েশন বলেন, ডিএনএ। আজকের পড়া এটা না বললে খবর আছে। ডিএনএ। আপনি বলেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিএনএ? ডিএনএ এর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, ইনহিবিশন। ওকে, আপনি বলেন ম্যাডাম নিউক্লিয়াসের পার্ট কয়টা? ওকে, আজকে আমাদের কিন্তু সেল আমরা শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে ফুল সেলটা কি পড়া থাকবে, ফুল সেল একেবারে সেলের শুরু থেকে শেষ, ঠিক আছে, সোনার বাংলাদেশ একদম ফুল সেল পড়া থাকবে। নিউক্লিয়াসের পার্ট মানেই তো গঠনগুলো, বলেন আসেন তো এখানে, এনে এখানে আসেন, সামনে আসেন।
আসেন নিউক্লিয়াসের পার্টটাইকে দেখান আমাদের। আরেকজন রেডি হন মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য। নিউক্লিয়াস এটা পুরোটা কোর্স চলছে এক্ষেত্রে আমাদের আটটা যেটা আছে না আটটা মূল যেগুলো সহজ চিত্রটা আঁকাই দিলে আমি পাইনি স্যার। আমরা তো বাসা থেকে একে আনতে বলছিলাম, ওরা সবাই একে নিয়ে আসছে, ওখানে দেখে নিয়ে। আমি স্যার ভিডিও দেখতে পারি আমার ফেসবুকে আছে হ্যাঁ নামগুলো লেখেন, পুরোটা লিখতে হবে না, শুধু লেখেন পোর PORE, হ্যাঁ পোর লেখেন। হ্যাঁ নিউক্লিওলাস এল লেখেন সাথে। প্লাজম PL লেখেন। নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম থাকবে, ক্রোমোজোম কোথায়? ওই ক্রোমোজোম, ক্রোমোজোম দেখতে কার মতো? রশ্মির মতো, তাই না? Yes, yes. হ্যাঁ ওকে, আরেকটা বাকি থাকলো, এটা কোনটা? নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, ভালো করে আঁকতে হবে, ঠিক আছে? যান বসেন, আসেন আপনাদের দুইজন থেকে যে কোনো একজন। মাইটোকন্ড্রিয়া, স্যার যেভাবে আঁকাইছিলাম না মাঝখানে এটা কি কি না কি না হতে দিতে আর যা বলেন ইয়ার। আর মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স কোথায় থাকে? ঠিক আছে, সমস্যা নাই, বসেন। এগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ভিতরে থাকবে যা কি এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ওকে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতর কি কি থাকে বলেন তো? কি থাকে? দেখেন আপনারা ভালো পড়াশোনা করছেন না, কিন্তু প্রথম থেকে পড়াশোনা না করলে ফেসে যাবেন। কারণ প্রতিদিন আপনার পড়া বেড়ে যাবে। আপনি ভাবতেছেন এই স্পিডে পড়া বাড়বে, পড়া একসময় বাড়বে সাইক্লোনের গতিতে, ঠিক আছে? পড়ার সাথে দৌড়ায় পারবেন না। এখন তো বাড়তেছে কি পিপিলিকার গতিতে। তো এখন একটু একটু করে কি পড়ে যান, খুব বেশি পড়তে হয় না তো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা টিস্যু পড়বো আর পুরো সেল পড়া নিব। ওকে ওকে, আল্লাহ হাফেজ।